1894 খ্রিস্টাব্দ 12ই সেপ্টেম্বর জন্ম হয় আমাদের এই লেখকের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন মৃণালিনী দেবী। লেখকের শিক্ষার সূচনা হয় প্রথমে পিতার কাছে, তারপর বিভিন্ন পাঠশালায় এবং শেষে তিনি রিপন কলেজে ভর্তি হন। আর সেখান থেকেই তিনি বিএ পাশ করেন। স্কুলে শিক্ষকতা দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন শুরু হয়। পরে তিনি বিভিন্ন চাকরি করেছেন, আর সেই চাকরিতে থাকাকালীন বাংলাদেশ এবং ভাগলপুর প্রভৃতি বিভিন্ন গ্রামে তিনি ঘুরেছেন। আর সেই ভ্রমণকালে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি প্রকৃতি ও মানব চরিত্র সম্পর্কে এক সম্যক ধারণা তৈরি হয়েছিল, আর সেই ধারণাই লক্ষ্য করি আমরা তার লেখনীর মাধ্যমে। বিভিন্ন পদে থাকাকালীন তিনি বাংলাদেশ ভাগলপুর বিভিন্ন স্থানের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে তিনি ভ্রমণ করেছেন। আর সেই ভ্রমণ অভিজ্ঞতা এবং গ্রাম বাংলার প্রকৃতি ও মানব চরিত্র এইগুলি তার লক্ষ্য করা যায়। আর তার সেই ভ্রমণের অভিজ্ঞতা আমরা লক্ষ্য করি তার লেখনীর মধ্য দিয়ে। আজ এই গল্প না কোনো বড় বাড়ির বড় বড় কথা, বড় বড় ব্যাপারকে আলোচনা করে, সামনে নিয়ে আসে। 1331 বঙ্গাব্দ প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই গল্পটির নাম পুঁই মাছা। এটি পরে সংকলিত হয়েছিল মেঘ মল্লার গল্পগ্রন্থে। পুঁই মাছা গল্পটি বিভূতিভূষণের শ্রেষ্ঠ গল্প, কিন্তু এই গল্পটিতে না বড় বাড়ির কথা বলা আছে, না ঘটনার ঘনঘটা আছে, না আড়ম্বর আছে। এই গল্পটি একটি অতি সাধারণ পরিবারের গল্প। কবিগুরু রবীন্দ্রনাথের পরে অধিকাংশ লেখক যখন চিন্তিত, বিশ্বাসের ভাঙন, মূল্যবোধের অবক্ষয়, মধ্যবিত্ত মানুষের সংকট, এগুলিকে নিয়ে, কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলোকে অতিক্রম করে তিনি গুরুত্ব দিয়েছেন অতি সাধারণ মানুষের হাসি কান্না, অতি সাধারণ মানুষের আশা প্রত্যাশা, ভালো মন্দ, এগুলিকে। তাই তার অতি সাধারণ একটা পরিবারের গল্প হয়ে উঠেছে অসাধারণ। পুঁই মাছা গল্পটির নাম। অনেকেই বুঝতে পারছি না পুঁই মাছা কি। আমরা পুঁই শাক খাই, অনেকের তো পুঁই শাক খুব পছন্দের। পুঁই শাক সাধারণত গ্রামগঞ্জে সব থেকে বেশি দেখা যায়, এবং গ্রামগঞ্জে গেলে প্রায় প্রতিটি বাড়িতেই পুঁই গাছ বা লাউ কুমড়ো গাছ লাগানোর জন্য একটা করে মাচা করা থাকে, একটা করে শেড, ছাউনি। আসলে এই ধরনের গাছগুলি মাটির মধ্যে খুব একটা ভালো বেড়ে উঠতে পারে না, বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পাতা অনেক বেশি উপকারী এইসব গাছের, তাই পাতা মাটি লেগে নষ্ট হয়ে গেলে তার গুণাবলী নষ্ট হয়ে যায়। তাই পাতাগুলোকে যাতে ঠিকঠাকভাবে রাখার জন্য, গাছটা যাতে আরও ভালোভাবে বেড়ে ওঠে, তাই একটা শেডের ওপরে সেটাকে বাড়তে দেওয়া হয়। সেটা যখন বেড়ে যায় তখন সেই মাচাটাকে বলা হয় পুঁই মাচা। যদি এটা কুমড়ো গাছ বা লাউ গাছের জন্য হয় তাহলে সেটাকে লাউ মাচা বা কুমড়ো মাচাও বলে, কুমড়ো গাছের মাচাও বলতে পারি আমরা। অতি সাধারণ এক ব্রাহ্মণ পরিবার, যিনি প্রধান, তার নাম সহায় হরি চাটুর্যে। ইনি শুধুমাত্র সংসারের ব্যাপারেই অসহায়। ইনি শুধুমাত্র
খোঁজ খবর রাখেন কোথায়কার গাছ কেটেছে, যেখান থেকে তিনি রস এনে খুব মজা করে খাবেন, আর কোথায় মাছ ধরতে পারবেন। মানে সারাটা দিনই তার কাটে মাছ ধরা আর রস খেয়ে। কিন্তু ইনি একবার খবরও রাখেন না যে তার বাড়িতে 3জন মেয়ে আছে, স্ত্রী, 3 কন্যা, যে কিভাবে দিন কাটাচ্ছে সেই বিষয়ে তার কোনো ধারণাই নেই। তার স্ত্রী অন্নপূর্ণা দেবী এবং তার বড় মেয়ে খেন্তি, পুটি ও সব থেকে ছোট রাধি, এই 3টি মেয়ে। তাদের বয়স বাড়ছে, বিয়ের ব্যবস্থা করতে হবে। গ্রাম্য সমাজে যদি ঠিক সময়ে মেয়েদের বিয়ে না দেওয়া হয় তাহলে তাদের অনেক অসম্মান হয়, এদিকে ওদিকে কথা রটতে থাকে, নানা ধরনের কথা, নানা ধরনের অপবাদ রটতে থাকে গ্রামে। এখানেও সহায়হরি চাটুর্যের বাড়ির কথা, তাদের মেয়ের কথা ওঠে গ্রামের চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। নানা কথা ওঠে সেখানে। সহায়হরির মেয়ের সম্পর্কের কথাও হয়েছে। সমাজে থাকতে গেলে কতগুলো নিয়ম কানুন মানতেই হয়, কিন্তু সহায়হরির সেদিকে নজরই নেই। কিন্তু গ্রামের মাতব্বররা তো আর বসে থাকতে পারেন না সেগুলিকে না দেখে। মেয়ে বড় হচ্ছে, তার বিয়ে থা দিতে হবে, মাতব্বরদের বড় চিন্তা। তাছাড়া সহায়হরির মেয়ের খেন্তির একটা খুঁত আছে, আশীর্বাদ হয়েও তার বিয়ে হয়নি। সমাজ কর্তারা ঠিক করেছে তারা সহায়হরিকে এক ঘরে করবে। এক ঘরে করার মানে সে ধোপা নাপিত কিচ্ছু পাবে না। গ্রাম্য সমাজে এটা একটা মোক্ষম বিচার এবং শাসন ব্যবস্থা, এক কঠোর শাস্তি। তাদের সঙ্গে কেউ কোনো সম্পর্ক রাখতে পারবে না যদি তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়। তাদের হাতে ছোঁয়া জলও আর কেউ খাবে না। কিন্তু সহায়হরি এগুলোকে নিয়ে উনি ভাবেন না বিন্দুমাত্র। ওনার ধ্যান জ্ঞান শুধুই মাত্র রস। আর গল্পটি শুরু হয়েছে রসকে কেন্দ্র করে। বড় মেয়ে খেন্তি, বলে রাখা ভালো এই খেন্তিই হচ্ছে এই গল্পের প্রধান এবং মুখ্য চরিত্র। খেন্তি 14-15 বছরের একটি মেয়ে, খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ এবং অগোছালো। অন্নপূর্ণা দেবী একদিন খেয়াল করে তার বড় মেয়ে খেন্তি এক বোঝা হলদে হলদে মোটা ডাঁটার পুঁইশাক নিয়ে বাড়িতে ঢুকছে। রায়েদের বাড়ি থেকে ওই পুঁইশাক আর গয়া খুড়ির কাছ থেকে চিংড়ি মাছ নিয়ে বাড়ি ঢুকেছে। মেয়েটি যথেষ্ট বড় কিন্তু খুবই নিরীহ। যে তার মা বুঝতে পারে যে রায়েরা শুধুমাত্র আগাছা পরিষ্কার করার জন্য, বাগান পরিষ্কার করার জন্য খেন্তিকে দিয়ে এই শাকগুলোকে তুলিয়ে নিয়েছে, যাতে কষ্ট করে তাদের কাটতে হয়। আর খেন্তি সেগুলো মনের আনন্দে বাড়ি নিয়ে এসছে খাবে বলে। এটাও বোঝে না সে যে সেই শাকগুলো বুড়ো হয়ে গেছে, সেই শাকগুলো হলুদ হয়ে গেছে, সেগুলো আর খাওয়া চলে না। তাই অন্নপূর্ণা দেবী তাকে একটু চটে গিয়েই বলে
তার ছোট মেয়ে রাধিকে সেই শাকগুলোকে খিড়কির পুকুরে ফেলে দিয়ে আসতে। কিন্তু এদিকে খেন্তির চোখ জলে ভরে ওঠে। খেন্তি খুব বড় আশা করে নিয়ে এসেছিল শাকগুলো খাবে বলে। খেন্তির শুকনো চোখ মুখ দেখে অন্নপূর্ণা দেবীর মনে পড়ে যে তাদের প্রতিদিন খাবার রান্না হয় না, কোনো দিন তাদেরকে অভুক্তও থাকতে হয়। একদিন খেন্তি বলেছিল, যেদিন পুঁই শাক রান্না করা হয়েছিল, যে সে অর্ধেকটা খাবে আর বাকি অর্ধেকটা অন্যদের। অন্নপূর্ণা দেবীর এই কথা মনে পড়তেই তিনি খিড়কির কাছে গিয়েই দেখে কয়েকটি শাক পড়ে আছে। সেই শাকগুলি নিয়ে এসে সে রান্না করে এবং খেন্তি খুব তৃপ্তি করে সেগুলো খায়। এবং খেন্তি বড় ভালো মেয়ে, পেট ভরে যা দেয় তাই খায়। সারাদিন বনে বাজারে ঘুরে বেড়ায়, এটা ওটা সেটা যাই পায় তুলে নিয়ে আসে খাবে বলে। এবং এই কাজের সহায় হচ্ছেন তার বাবা এবং তার 2 বোন। একদিন খেন্তি আর খেন্তির বাবা এক ঘটনা ঘটালো। বরজখানা থেকে গ্রামেরই 15-16 সের ভারী একটি মেটে আলু তুলে এনেছে। কিন্তু অন্নপূর্ণা দেবী জানেন যে এটা একটা চুরি, এটা অন্যায়। কিন্তু এই তুচ্ছ ছোট ছোট ঘটনা নিয়েই তো তাদের জীবন, তাই অন্নপূর্ণা দেবী আর কিছু বলেন না। কিন্তু খেন্তির মধ্যে এক সরলতা আছে। লেখক বারবার আমাদেরকে তার পোশাক আশাক, তার কথা বলা, তার স্বভাব, আচার আচরণ, আবদার এইগুলো দিয়েই বুঝিয়ে দিয়েছেন। এই সরল মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল কালীময় নামে একজনের যোগ সাজসে, সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। কিন্তু বিয়ে হয়নি। তাই খেন্তিকে লেখকের ভাষায় উৎসুগ্য করা মেয়ে বলছে। আশীর্বাদ হয়ে যাওয়ার দিন কয়েক পরে সহায় হরি জানতে পারেন যে এই মজুমদারের ছেলেটির চরিত্র ভালো নয়। কয়েক মাস আগে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের কাছে মার খেয়ে শয্যাশায়ী হয়েছিল। শোনা যায় এই মজুমদারের কাছে কালীময়ের অনেক দেনা ছিল, আর ধার দেনা ছিল বলেই কালীময়ের এত উদ্যোগ খেন্তির সাথে তার ছেলের বিয়ে দেওয়ার। কিন্তু সহায় হরি সব জানতে পেরে মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন। এমনই একদিন অন্নপূর্ণা দেবী দেখলেন খেন্তি তার ছোট বোনকে নিয়ে একটি অতি শীর্ণকায় পুঁই চারা ভাঙা পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে পুঁতছে। খেন্তি বলেছিল যে ও তাতে প্রতিদিন জল ঢালবে। এইরকম শান্ত, নিরীহ এবং ভোজন প্রিয় খেন্তির বিয়ে হয়ে যায় বৈশাখ মাসে। পাত্রটির এটি দ্বিতীয় বিবাহ। বয়স একটু বেশি, প্রায় 40। তবে শহরে বাড়ি আছে, সিমেন্ট, চুন ও ইটের ব্যবসা করে। বিয়ের সময় 250 টাকা আন্দাজ বাকি ছিল। পণ সেই টাকা না দিলে শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে বাপের বাড়ি পাঠাবে না। আর ঠিক তাই হলো। কিন্তু প্রায় 2 বছর পরে
অন্নপূর্ণা দেবীর জোড়াজুড়িতে সহায় হরি গেলেন খেন্তির শ্বশুর বাড়ি। এই যে সহায় হরি টাকা নিয়ে যেতে পারেননি, তার জন্য সহায় হরিকে অনেক কটু কথা শোনালো খেন্তির শাশুড়ি, কিন্তু মেয়েকে পাঠালো না। তারপর ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হলো। শ্বশুর বাড়ির লোকেরা এতটাই চামার যে সেই অসুস্থ অবস্থাতেই খেন্তির গা থেকে গহনাগুলো খুলে নিল। ডাক্তারও দেখালো না, আবার তাকে রেখে দিয়ে এলো সহায় হরির এক দূর সম্পর্কের বোনের কাছে। কিন্তু ওরা যখন সহায় হরিকে খবর দিল তখন সব শেষ। তারা আর মেয়েকে দেখতে পায়নি। কিন্তু কথায় আছে, সময় আর নদীর ঢেউ কখনো থেমে থাকে না, কারোর জন্যই না। দিন যেতে লাগলো, আবার পৌষ মাস এলো। অন্নপূর্ণা দেবী আবার পিঠে তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন পুটি আর রাধিকে নিয়ে। পুটি আর রাধিকে সঙ্গে নিয়ে প্রথম পিঠেটা জঙ্গলের দিকে সারা ষষ্ঠীকে ফেলে দিতে এলো। তখন তিনি বিভোর হয়ে প্রকৃতিকে লক্ষ্য করলেন। পিঠে খাওয়ার আগে পুটির দিদির কথা মনে পড়ল। তারা কেউই ভুলেননি তার সেই ভোজন রসিক দিদিকে, খেন্তিকে। তারপর সবাই নির্বাক হয়ে বসে দেখল বাড়ির সেই লোভী মেয়েটি নিজের হাতের কত স্বাদের পোতা সেই পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। তার সবুজ ডগাগুলো সুস্পষ্ট লাবণ্যে ভরপুর হয়ে আছে। কেবল যে এই পুঁই লতাটি ভালোবাসত, পুঁই গাছটি যত্ন করে লাগিয়েছিল, যে কথা দিয়েছিল সেই পুঁই গাছটিকে যে সে রোজ জল দেবে, শুধু সেই আজ নেই। তার স্মৃতি যেন পুঁই মাচা বেয়ে উপচে পড়ছে। পুঁই গাছের প্রতি ভালোবাসার আড়ালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান বাৎসল্যের সেই সকরুণ একটা চিত্র ফুটে উঠেছে এই গল্পের মধ্য দিয়ে। লেখক তার লেখনীর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন পাঠকদের। গল্পের শেষে আমরা দেখতে পাই এক নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিরীহ, একটু লোভী, কিন্তু মনের দিক থেকে অনেকটা ভালো একটা মেয়েকে অকালে চলে যেতে হলো শুধু কিছু কুপ্রথা, বাল্যবিবাহ, প্রণ প্রথা। কিন্তু সব থেকে বড় কারণ দারিদ্রতা। যদি 250 টাকা দিয়ে দিতে পারত সহায় হরি, তাহলে হয়তো মেয়েটার এই পরিণতি দেখতে হতো না। কিন্তু লেখক একদিকে যেমন মৃত্যুকে দেখিয়েছে এক চরম সত্যি হিসাবে, ঠিক অন্যদিকে গল্পটিতে একটি ব্যঞ্জনা সৃষ্টি করেছেন পুঁই চারাকে নিয়ে, যেটা খেন্তি লাগিয়েছিল। এই পুঁই চারা সেই পুঁই চারা যেটা খেন্তি লাগিয়েছিল, যেটাকে সে রোজ জল দেবে বলেছিল। কিন্তু ব্যঞ্জনাময় এই কারণে যে আজ খেন্তি নেই, কিন্তু সেই পুঁই চারা বড় হয়ে পুঁই মাচার মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে। তার ডগাগুলি সুস্পুষ্ট এবং লাবণ্যে ভরপুর হয়ে উঠেছে। এটাই গল্পে সব থেকে ব্যঞ্জনা সৃষ্টি করেছে।
সব থেকে ব্যঞ্জনার কারণ হয়ে দাঁড়িয়েছে।